প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। আপনাকে স্বাগত। 2024 ছিল স্বৈরশাসন মুক্তির দিবস। এদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। এর পেছনে ছিল ছাত্র জনতা এবং তারা সবাই মিলেই এই স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থান, এটি বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা এবং নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব ইতিহাসে এই ঘটনাটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এক মুক্তির স্বাদ পেয়েছি। এই মুক্তি যেমন ছিল কাঙ্ক্ষিত, তেমনি ছিল কঠিন। শফিকুল আলম, এই যে মুক্তির স্বাদ, এটা কি কিছুটা তেতো হয়ে উঠছে? না, মুক্তির স্বাদ তো আমার মনে হয় যে এখনো স্ট্রং আছে। মানুষ তারা যে মুক্ত, তারা প্রতিদিনই ফিল করছেন। তারা এখন যে ফ্রিডমগুলো তাদের ছিল না, সেগুলো প্রতিদিনই তো পাচ্ছেন, দেখছেন যে তারা কই ছিলেন, এখন কোথায় আছেন। তারপরে যে ধরনের ভয়াবহ কাহিনীগুলো আসছে, তাদেরকে রিমাইন্ড করছে আপনি যে তারা কিসের মধ্যে দিয়ে গেছেন, কী ধরনের কিলিং হয়েছে, কী ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে, কী ধরনের মানুষ গুম হয়েছে, কী ধরনের মানুষ খুন হয়েছে। প্লাস হচ্ছে যে পুরো দেশটা ছিল এক ধরনের ভয়াবহ রকমের একটা করাপ্ট, একটা চোরতন্ত্রের একটা দেশ। তো সেই জায়গার থেকে মানুষ একটা সাম সর্ট অফ নর্মালসি পেয়েছেন। এটা একটা নর্মাল লাইফ। আর আমরা তো সবাই, আমরা যে ইনিশিয়ালি অগাস্টের প্রথম দিকে যেহেতু পুলিশ অনেক দিন ছিল না, এক ধরনের একটা দোদুল্যমানতা ছিল, এক ধরনের অনেকের মধ্যে একটা সংশয় ছিল যে এই দেশটা কোন দিকে যাচ্ছে। এখন তো স্পষ্টভাবে দেখছে যে না, দেশটা খুব রাইট একটা ডিরেকশনে আছে। ইকোনমি হ্যাজ মেড এ ম্যাসিভ কামব্যাক। আমাদের এই বছর প্রায় 10 লক্ষ লোক বিদেশে গিয়েছে এবং আপনি গত 3 মাসে আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, খুবই ব্রিলিয়ান্ট গ্রোথ আছে। ফলে পুরো বিশ্ব বাংলাদেশকে এমব্রেস করছে। রেমিটেন্সটা তো রেকর্ড করেছে রীতিমতো। রেমিটেন্সের রেকর্ড, আপনি এক্সপোর্টে আপনি অক্টোবরের এক্সপোর্ট 21% গ্রোথ, নভেম্বরের এক্সপোর্ট 16% গ্রোথ। তো রিমার্কেবল গ্রোথ। অনেকে বলছে বাংলাদেশে এক ধরনের পলিটিক্যাল আনসার্টেনটি যেহেতু তৈরি হয়েছে, অতএব এই গ্রোথটা হবে না। কিন্তু আমরা তো উই সেন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ যে আমরা উই মিন ফর বিজনেস, এবং এই যে বিজনেসটা মিন করি, এটার জন্য যে রিফর্মগুলো দরকার, ওনারা এসে দেখছেন যে আমরা সেই রিফর্মগুলো ইনিশিয়েট করছি। আমরা সব কমপ্লিট করতে পারিনি, বাট তারা দেখছেন যে আমরা রাইট অন টার্গেটে আছি। এবং ফলে যেটা হয়েছে যে আপনি দেখেন পুরো পৃথিবী যেখানে প্রফেসর ইউনূস যাচ্ছেন, তাকে সবাই এমব্রেস করছেন, তাকে বলছেন যে আমাদের ফুল সাপোর্ট তোমার সাথে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, নর্থ আমেরিকা বলেন, কানাডা বলেন বা চায়না বলেন, এই সমস্ত দেশ, ইভেন ইন্ডিয়া বলেন, যে বিক্রম মিশ্রি যে ভিজিটটা করলেন, সেখানে তো আমাদের সাথে খুব ভালো একটা মিটিং হয়েছে। তো আমরা মনে করি যে পুরো গ্লোবাল কমিউনিটি আমাদেরকে আপন করে নিয়েছে, কেননা তারা দেখেছে কি অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে স্টুডেন্টরা দাঁড়িয়ে থেকে, একদম আবু সাঈদের মতো ছেলেরা দাঁড়িয়ে থেকে, তারা রক্ত ঝরিয়ে তারা এই দেশকে আবার নতুন করে একটা স্বাধীনতা স্বাদ পাইয়ে দিয়েছে। সাধারণ মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে এবং পৃথিবীর যে দেশে এগিয়েছে সেখানে রাষ্ট্রনায়করা স্বপ্নের কথা বলেছেন। আমরা জানি প্রফেসর ইউনূস একজন স্বপ্নবাজ মানুষ, যিনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সমস্যাটা হলো প্রধান রাজনৈতিক দলগুলো ইদানিং পরস্পরের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে আমরা হতাশ। এই কারণে হতাশ, তারা চেয়েছিলেন ঐক্যের বিষয়, এবং প্রফেসর ইউনূস সবসময় একটা কথা বলেন যে ঐক্যই আমাদের শক্তি। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও কিছু কিছু রাজনৈতিক দল কথা বলছেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধেও কথা বলছেন। এখানে একটা অনৈক্যের একটা সুর কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে স্বপ্ন দেখার পক্ষে এই অনৈক্যের সুরটা কিন্তু বাধা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু হতাশ না, এটাই তো হতো, ঠিক না? এখন দেখেন, স্টুডেন্টরা বলছে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে। বিএনপির তো একটা বড় একটা পলিটিক্যাল পার্টি আছে, জামাতও যথেষ্ট বড় পার্টি। কারণ সবাই তো চায় যে আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি। তো তারা দেখছে যে ইলেকশনের একটা আমরা টেন্টেটিভ ডেট দিয়েছি, তো সেই অনুযায়ী এখন ইলেকশনের প্রস্তুতি
এখন থেকে অনেকে নেওয়া শুরু করছেন। সেই জন্য আসলে কিন্তু যখন রিয়েলি একটা মানে ক্রাইসিসের মুহূর্ত আসে, ক্রাইসিস না আসলেও যখন ইউনাইটেড হওয়ার কথা, তখন কিন্তু সবাই ইউনাইটেড হচ্ছে। আপনি দেখেন শহীদ সাইফুল ইসলাম আলিফ, যেই ছেলেটা এই ইয়েতে খুন হলেন, আমাদের যে লয়ার চিরাং কোর্টের এখানে খুন হলেন, ওই সময় আপনি পুরো জাতিকে দেখেন, সবাই একতাবদ্ধ হয়েছেন। প্রফেসর ইউনূস সবাইকে ডেকেছেন, সবাই এসে একসাথে একই কাতারে দাঁড়িয়ে তারা ছবি তুলেছেন। এবং ওই ছবিটা নিঃসন্দেহে আমাদের জাতির জন্য একটা ঐতিহাসিক ছবি। এইটা, এবং সেই জন্য যখন আমাদের কল আসছে যে না আমার একসাথে ইউনাইটেড হবে, তখন কিন্তু হচ্ছেন। কিন্তু আপনার কি ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে যে আমি আপনার সাথে একটা গ্রেটার কজে হয়তো ইউনাইটেড আছি, বাট আমার আর আপনার তো ডিফারেন্স আছে। আমি তো আপনি না, আপনি তো আমি, যার যার পলিটিক্স আছে। তো সেই জন্য তার অডিয়েন্সকে, তার কনস্টিটিউয়েন্সিকে বলতে হয় আমি এটা খারাপ কিছু দেখছি না, দিস ইজ হেলদি, বরঞ্চ এইটাই হওয়া উচিত। সবাই যদি একসুরে কথা বলে সেটা কিন্তু ভালো শোনায় না। যে যার ফিলোসফি নিয়ে কথা বলছে, আমার কথা অ্যাজ লং অ্যাজ এই ডিবেটটা হেলদি থাকুক, সবাই তার কথা বলুক। এবং আমি আপনাকে ক্রিটিসাইজ করি, এটা কিন্তু আমেরিকায়ও আছে। আমেরিকায় আপনি এই পক্ষ ওই পক্ষ, আপনি তো গণশত্রু, সে আবার বলতেছে আপনি গণশত্রু, বা আপনি দেশকে একদম ধ্বংসের মুখে নিয়ে যাবেন, আবার একে বলছে যে ধ্বংসের মুখে যাবে। এটা থাকবে, এই হেলদি ডিবেটটা থাকবে। আমি এটার মধ্যে রং কিছু দেখি না। গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এবং সেই কর্মসূচিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল কিছু সমালোচনামূলক কথাবার্তা বলেছেন, এবং ছাত্ররা সেই কর্মসূচি পালন করেছে। কিন্তু বিষয় পাল্টে গেছে। তাদের বিষয়টা ছিল প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, বা আমরা বলতে পারি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কিন্তু তারা যে প্রোগ্রামটি করেছেন মার্চ ফর ইউনিটি, এবং দেখলাম গতকাল রাত্রে এটা পাল্টে গেল। আপনি নিজের সংবাদ সম্মেলন করে এই বিষয়টি বলেছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আপনি এও বলেছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কর্মসূচিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ বা বেসরকারি উদ্যোগ হিসাবে দেখতে চায়। এরপর কিন্তু সরকার এই বিষয়টি নিয়ে ঠিকই সক্রিয় হয়েছে। আসলে কিভাবে কি হলো? স্টুডেন্টরাই তো আমাদের এই বিপ্লবের মূল কাণ্ডারি, তারা এটা ধারণ করেন, ওইটাকে সামনে রেখে ওনারা স্টুডেন্টরা একটা প্রোক্লেমেশন এটা জানাতে চাচ্ছেন। এটা যে আকাঙ্ক্ষা, আশা, চেতনা, স্পিরিট, সেগুলোকে মানুষকে জানানো, এটা ফর্মালি একটা জানানো। তো এটা ওনারা ওনাদের মতো বলছিলেন। আমরা যেটা গতকালকে বললাম, যে আমরা সবাইকে বললাম যে না, এটা যদি হয় তাহলে সবাই মিলে কালকে একটা খুব ইম্পর্টেন্ট সম্বন্ধিত সর্বসম্মতিক্রমে সবাই মিলে আমরা, কেননা সবাই তো ছিল ওই আন্দোলন যেটা হলো, সেটা অবশ্যই স্টুডেন্টরা সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে। তারা সবচেয়ে বেশি মানে মারা গিয়েছে, আমাদের স্টুডেন্ট ভাই বোনরাই মারা গিয়েছেন। তাদের যে শহীদ, সবচেয়ে বেশি শহীদ তাদের মধ্যে, তাদের কন্ট্রিবিউশন তো কেউ ভুলার না। কিন্তু ওই আন্দোলন তো অন্যান্য পার্টিগুলোও ছিলেন, আমাদের ডান পার্টি ছিলেন, বাম পার্টি ছিলেন, সেন্ট্রিস্ট পার্টি ছিলেন, মধ্যপন্থারা ছিলেন, সব ধরনের লোকের তো ছিল। তো ওইটাকে সামনে রেখে আমরা গতকাল যেটা বললাম, যে সবাইকে নিয়েই আমরা এক ধরনের ঘোষণাপত্র। আমার মনে হচ্ছে ওটা একটা গোষ্ঠীর ঘোষণা হতো, কিন্তু সরকার যদি ঘোষণাটা দেয় তাহলে সবার ঘোষণা হবে নিঃসন্দেহে। আমরা সব কিছুতেই অনার করি, ওনারা যেটা করছেন সেটাও আমরা অনার করি। বাট কালকের বিউটিটা হচ্ছে যে আমরা সবাইকেই বলছি যে একসাথে মিলে আমরা এটা করব। এখানে এটা যেটা হবে, সবাই যে আমরা ইউনাইটেড আছি, আমাদের গোলটা কি, সবার মিলের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে যে রাষ্ট্রকে মেরামত করা, ঠিক না? আপনি ঘোষণাপত্রই দেন আর যাই করেন, আমরা সবাই মিলে কি চাচ্ছি, যে 15 বছরে আমাদের রাষ্ট্রর প্রত্যেকটা আপনি ইনস্টিটিউশন ভেঙে দিয়েছেন, রাষ্ট্রকে একটা করাপ্ট চোরতন্ত্র বানিয়েছেন, এখানে একটা গুমতন্ত্র বানিয়েছেন। সেই জায়গার থেকে আমরা নতুন করে আবার রাষ্ট্রকে গঠন করার, মানে মেরামত করে একটা জায়গায় নিতে চাচ্ছি। সেই জায়গায় তো সবাই ইউনাইটেড, সেই জায়গায়ই একটা ঘোষণাপত্র, এই ইয়েটা আমি যেটা বুঝি যে সেই ধরনের একটা, ওনারা তাদের যে ডিজায়ারগুলো, তার যে স্পিরিটগুলো, সেটা রিফ্লেক্টেড হবে এখানে। আজকের সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন, সময়ের আলটিমেটাম, যে 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়েছেন তারা। আপনার কি মনে হয় সরকার এই কাজটি সবার সাথে মিলে এই সময়ের মধ্যে করতে পারবে? এটা অবশ্যই গভর্নমেন্ট দেখবেন, গভর্নমেন্টের বিষয় এটা।
ক্যাবিনেটের বিষয়, কাউন্সিল অফ অ্যাডভাইজার অবশ্যই এগুলো নিয়ে আলাপ করবেন, তাদের এটা বিষয়। একটি বিষয়ে সন্দেহ লেগেই রয়েছে যে ঘোষণাপত্র যেভাবে আসার কথা ছিল, বা আমরা এই ঘোষণাপত্রের যে খসড়া যতটুকু পেয়েছি বিচ্ছিন্নভাবে, সেই বিষয়গুলোতে আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু একমত হবে সেই প্রশ্ন উঠতে পারে। না, একটা হলো ঘোষণাপত্র কি এসছে এটা তো আমি দেখি নাই একটা, আর একটা হচ্ছে যে এটা যে কতটুকু এটা স্টুডেন্টরাই করেছে কিনা সেটাও তো আমি জানি না। না, আমাদের হয় কি এগুলো যখন এগুলো কিছু হয় তখন অনেক কিছু অনলাইনে ছড়িয়ে যায়। আমি যদি বলি যে তৈরি করে না, আমি যদি বলি যে এইটাই রিয়েল, এইটাই মানে আমাদের বৈষম্য বিরোধী এই আন্দোলনের ভাই বোনরা এইটাই তৈরি করেছেন, সেটা নাও তো হতে পারে। তো সেই জন্য এটা নিয়ে আসলে কমেন্ট করাটা ঠিক না। আমার মনে হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্রটা আসা দরকার। অনেকেই মনে করেছে, বিশেষ করে তরুণদের মধ্যে এ বিষয়ে ব্যাপক আবেগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো সম্ভবত, যেহেতু সরকার উদ্যোগ নিয়েছেন, সম্ভবত এখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন। আপনার কি মনে হয়? না, আমরা যাই করি এটা যেন সবাই মিলে করি, এটা হলো আমাদের কথা। এখানে প্রফেসর ইউনূস হচ্ছেন ইউনিটির প্রতীক, ঐক্যের প্রতীক হচ্ছেন প্রফেসর ইউনূস। প্রফেসর অবশ্যই। ইউনূস যাই করবেন সবাইকে নিয়ে করবেন, এটুকু আমি বলতে পারি। হাসনাত আবদুল্লাহ আজকের সমাবেশে, যে মার্চ ফর ইউনিটি যেটা ছিল, সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা ফেসিবাদী রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে 15ই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। শব্দটা ব্যবহার করা হয়েছে আমাদের। এখন আমাদের তো উনি আমাদেরকেও তো রাখছেন, উনি সবাইকে রাখছেন। আমি এই বিষয়ে আমি বলবো না, আমি বলবো যে প্রফেসর ইউনূস, আমি বারবার একই কথা বলছি, উনি হলো জাতীয় ঐক্যের প্রতীক, ঠিক আছে? তো ফলে উনি যেটা করবেন, উনি সবাইকে, আপনি দেখেছেন না সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে যেই একটা অবস্থা, উনি সবাইকে ডেকেছেন, সবাইকে ডেকে সবাইকে এমব্রেস করেছেন, আসেন একসাথে আমরা আমাদের যে ইউনিটি, আমরা যে ঐক্যের মধ্যে আছি সেটা আমরা জানাই পুরো পৃথিবীকে, এবং কি লাউড অ্যান্ড ক্লিয়ার একটা মেসেজ উনি পাঠিয়েছেন। ঠিক তেমনি উনি সামনে আবার যখন এই বিষয়গুলো আসবে, উনি অবশ্যই সবাইকে নিয়ে করবেন সর্বসম্মতিক্রমে। ছাত্রদের যে কর্মসূচির শিরোনাম পাল্টে গেলেও কিন্তু একটা ইউনিক শিরোনাম দেওয়া হয়েছিল, মার্চ ফর ইউনিটি। আপনি যেটা বারবার বলতেছিলেন, সবাই ইউনিটিটা চাচ্ছে নিঃসন্দেহে। না না, অবশ্যই একটা জাতি তো একটা ক্রান্তিকালে বের হচ্ছে, জাতির এখন অনেক বড় বড় কাজ বাকি। আমাদের ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে, আমাদের ইলেকশনটা রিফর্ম করতে হবে, আমাদের কনস্টিটিউশন নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা আছে, অনেক ধরনের বোঝাপড়ার বিষয় আছে। অনেকে ওই কনস্টিটিউশনকে যেভাবে ইন্টারপ্রেট করতে চান সেভাবে হয়তো এটা ইন্টারপ্রেটেড হয় নাই, বা কনস্টিটিউশনে অনেকে ইনঅ্যাডিকুয়েসি দেখছেন বা উইকনেস দেখছেন। তো সেগুলো নিয়ে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমাদের পুলিশি ব্যবস্থাটা পুরোটাই ব্রোকেন, আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরোটাই দাঁড়িয়ে আছে আপনাকে টর্চারের মাধ্যমে। এই জায়গাটা আমাদের ঠিক করতে, আমাদের জুডিশিয়ারিটি ঠিক, আমাদের কোর্টগুলোকে ভেঙে ছাড়খাড় করে ফেলছে, যার ফলে আপনার একটা লোয়ার লেভেলের আওয়ামী লীগ লিডারও একটা কোর্টের কেসকে সে ইনফ্লুয়েন্স করতে পারত। তা আমরা তো সেই জায়গা থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ, এবং যেখানে হিউম্যান রাইটসটা এস্ট্যাবলিশ হবে, সবার হিউম্যান রাইটস, এবং যেখানে আপনাদের আমার সবার ডিজায়ারটা রিফ্লেক্টেড হবে। আমরা নতুন বাংলাদেশকে ধারণ করবে তার রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা তো সবাই মিলে কাজ করছি। হ্যাঁ, এই কাজগুলো তো আমাদের করতে হবে। শফিকুল আলম, যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচারটা হতে হবে অবশ্যই। এবং আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে এই শহীদদের অভিভাবক যারা আসেন তারা কিন্তু এই একই দাবি জানান। জি, তারা মনে করেন যে বিভিন্ন সংস্কার যেটা হবে হোক, কিন্তু এই বিচারটা করতে হবে। এবং আজকেও যে ছাত্রদের এই সমাবেশে অভিভাবকরা কিন্তু একই কথা বলেছেন। একজন অভিভাবক বলেছেন যে প্রতি মুহূর্তে আমার সন্তানদের আমি অনুভব করি। খুনি হাসিনা যে 2000 ছেলে মেয়েকে হত্যা করেছে, আমরা এর জন্য তার ও তার মন্ত্রিসভার সদস্য, হেলমেট বাহিনীর বিচার চাই। অবশ্যই এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নাই, এই জায়গায় কোনো টলারেন্স নাই, এই জায়গাটা একদম আমরা কঠিন, এই জায়গাটা আমাদের বিচারে এদের আনতে হবে। এটা আমার জাতির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে খুন করে যাবেন আর আমরা কিছু বলবো না, সেটা তো হয় না।
এটা আপনি কি বর্বরভাবে আপনি আমাদের ছেলে মেয়েদেরকে খুন করছেন। যে আজকে ফায়াজের বাবা না হয়ে আমি হতে পারতাম, আমার ছেলেও গিয়েছিল, তো সেও মারা যেতে পারতো। তো এই খুনের তো আমরা বদলা চাচ্ছি না, আমরা এটা বিচার ন্যায় চাচ্ছি। বিচার চাচ্ছি। আমরা ন্যায় বিচার চাচ্ছি। আমরা এমন কিছু চাচ্ছি না যে এর জন্য এটা রুল অফ ল বিঘ্নিত হয়। বাট আমরা যতকাল বেঁচে আছি এটা আমাদের প্রতিজ্ঞা, এই লোকগুলো যাদের হাতে রক্ত, যারা খুন করেছে, যারা এই খুনের এনাবলিং পরিবেশ তৈরি করেছে, যারা অ্যাবেটিং করেছে, এবং যারা এই যে যারা লেজিটিমেসি গ্রাউন্ড তৈরি করেছে। আপনি জানেন অনেক সাংবাদিক ইনসাইট করেছেন, হ্যাঁ, ভায়োলেন্স ইনসাইট করেছেন, বা যেই ধরনের এই যে সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচারটা আমাদের দরকার, আমাদের জাতির জন্য দরকার। হ্যাঁ, অবশ্যই আমরা অনেকে বলেন যে আপনারা কি রিকনসিলিয়েশন চান না? আমরা অবশ্যই চাই রিকনসিলিয়েশন। জাতি হিসাবে আমরা উঁচু হয়ে দাঁড়াতে হলে বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন লাগবে। বাট আপনি রিকনসিলিয়েশনের জন্য আপনি কী চান? আপনি রিকনসিলিয়েশনের প্রাইমারি যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে সরি বলতে হবে, আপনাকে অনুশোচনা করতে হবে, এবং এটা জেনুইন না। এমন না যে আমি আপনাকে বললাম আর আপনি হঠাৎ করে চোখে কান্না এনে ফেললেন, তা তো না। আপনাকে জেনুইন একটা রিমোর্স শো করতে হবে, জেনুইন অনুশোচনা করতে হবে, এবং জাতি বুঝবে যে না, আপনি এই যে খুনটা যে আপনি করেছেন সেটার জন্য আপনি সত্যিই অনুতপ্ত। এই 5 মাস হয়ে গেল, হ্যাঁ, কেউ কি কোনো ধরনের অনুশোচনা করেছে? একদম না। মানে একটা কি ভয়াবহ একটা বিষয়। আপনি আপনার চোখে, এমন না যে এই খুনগুলো আপনি খুব দূরে হয়েছে, গোপনে হয়েছে, আপনি এটাকে লুকিয়ে ফেলতে পারবেন, তা তো না। খুনগুলো আমার চোখের সামনে হয়েছে, আপনার চোখের সামনে হয়েছে, আমার চোখের সামনে আমি গুলি করে মানুষ যারা মেরেছে আমি মানুষ মারতে দেখেছি। তা আমরা তো সবাই, এবং এর ভিডিও কত আছে, আপনার হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, মানুষ দেখছে কি ভয়াবহভাবে বর্বরতমভাবে আপনি এই লোকগুলোকে, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি খুন করেছেন, আমাদের শ্রমিক ভাইদেরকে খুন করেছেন। এটা তো একটা ভয়াবহ একটা বড় রকমের হত্যাযজ্ঞ। এবং জন্য আপনি প্রফেসর ইউনূস কিন্তু যেটা বুঝেছেন, উনি কিন্তু প্রথমেই ইউনাইটেড নেশনকে ডেকেছেন, এসে উনি এটাকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েছে। কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স, অন্যান্য দেশে হয় কি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে অনেকে ইনফ্লুয়েন্স, আমরা কোনো ইনফ্লুয়েন্সও করি না। আপনারা আসেন, আপনাদের মতো ইনভেস্টিগেট করে আপনারা দেখেন কি ভয়াবহ একটা কিলিং হয়েছে। বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় নাই। খুনি হাসিনাকে আমরা বিচারের সামনে আনব, এবং সে যে চুরি করেছে, আপনি যে বিশাল চোরতন্ত্র, সেটাও তো, এটা কার টাকা? আমার আপনার টাকা। মানুষকে গরিব বানিয়ে রেখে তারা বড় লোক হয়েছেন। একজন একটা মিনিস্টার আসছে যে কয়েকশো বাড়ির মালিক, সে লন্ডনে, হ্যাঁ, কি ছিলেন সে? সাইফুজ্জামান চৌধুরীর বাবা কি ছিলেন? কি এমন বড় লোক ছিলেন? বাংলাদেশে কোন লোকটা বড় লোক ছিলেন? এত ইজি টাকা বানানো? আমরা তো সারা দিন ধরে কষ্ট করি। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে ছিলাম, আমরা দেখেছি না কত কষ্ট। আপনি কয়টা টাকা জমাইতে পারেন? অথচ আপনি কি আপনি বাড়ি করেছেন। এই যে চোরতন্ত্র করেছে, এই চোরতন্ত্র কি আমার আপনার রক্তের টাকা দিয়ে এই চোরতন্ত্র করেছেন, সেটারও বিচার হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। শফিকুল আলম। একটি বছর শেষ হলো, আমরা নতুন একটি ইংরেজি বছরে যাচ্ছি। হিসাব অনুযায়ী এই সরকার মেয়াদ কাটিয়েছে 4 মাস 22 দিনের মতো। আপনার দৃষ্টিতে এই সরকারের সাফল্য কি, অথবা ব্যর্থতাই বা কি? আমি তেমন একটা ব্যর্থতা দেখি না। এটা এমন না যে আমি আমার সরকারের প্রেস সেক্রেটারি হয়ে আমি আমার ব্যর্থতা দেখছি না, বাট আমি আসলেই
আমি সরকারে এসে প্রফেসর ইউনূসের সাথে থেকে যেই আমার অভিজ্ঞতা হয়েছে তাতে মনে করি যে এটা খুবই একটা সাকসেসফুল গভর্নমেন্ট। এটা মানে আমাদের অনেক অনেক পরে যখন ইতিহাস লেখা হবে তখন আমার মনে হয় যে আমরা আমাদের ডিউ ক্রেডিটটা পাবো। এখন হয়তো বা মানুষজন প্রতিদিনকার ইভেন্টের কারণে আজকে হয়তো একটা খুন হলো, কালকে হয়তো একটা প্রোটেস্ট হলো, পরশুদিন হয়তো এমন একজন এমন একটা কমেন্ট করলেন, সেগুলোর কারণে হয়তো মানুষের চিন্তাভাবনা অন্যদিকে হয়ে যেতে পারে। বাট আপনি যদি বাংলাদেশ এই গভর্নমেন্টের গত প্রায় 5 মাসের যে আপনি সাকসেস দেখেন, এটা অ্যামেজিং সাকসেস। এটা কি করেছে এই গভর্নমেন্ট? আপনি দেখেন একটা স্ট্যাবিলিটি এনেছে, এই গভর্নমেন্ট একটা পিসফুল একটা ট্রানজিশন করেছে। এটা এমন একটা মানে একটা টার্বুলেন্ট প্লেনে ওয়েদারের মধ্যে একটা প্লেন পড়ে যেরকম ঝাঁকুনি হয় না, হ্যাঁ এখনই বুঝি ভেঙে পড়ে যাবে, সেই প্লেনটাকে প্রফেসর ইউনূস এনে সফট একটা ল্যান্ডিং করেছেন। এবং এইটা পুরো এই যে সফট ল্যান্ডিংয়ের কারণে ইকোনমিক রিকভারি হয়েছে। হিউম্যান রাইটস অনেকে কিছু কিছু ভায়োলেশনের কথা বলেন, বাট ওভারঅল দেখেন আমরা কিন্তু উই পারফর্ম ওয়েল। আমরা ইভেন প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ল অ্যান্ড অর্ডারের, এবং আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে খুন কিন্তু তেমন একটা বাড়েনি, বা যেই ধরনের আপনি সিরিয়াস ক্রাইম ধরেন গত বছরের যদি তুলনা করেন, আমরা এটা একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা দেখাচ্ছি। মানুষের মধ্যে পারসেপশন আছে যে না বুঝি জিনিসপত্র খারাপ হচ্ছে, বাট এই পারসেপশনটা আসে হয়তো বা ওই যেহেতু শেখ হাসিনা যেই ধরনের খুন খারাপি করেছেন সেই সময় থেকে ওই ভয়ের থেকে এই পারসেপশন, প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি এইখান থেকে। তো সেই অনুযায়ী এই জন্য আমি বলবো যে, এবং এর কারণে আপনি দেখেন ইকোনমিক্স ম্যাগাজিন পৃথিবীতে সবচাইতে রেসপেক্টেড ম্যাগাজিন, ওর একটা মানে অন্যান্য কোনো টাইম ম্যাগাজিন বা এগুলো তার কাছে কিছু না, ওয়ার্ল্ডের টপ জার্নালিস্টরা ওইখানে কাজ হয়, তাদের দৃষ্টিতে এই বছরের সেরা দেশ ছিল বাংলাদেশ। এটা 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 এর চেয়ে মানে অ্যামেজিং প্রাপ্তি আর কি হতে পারে? এবং এটা কি ওরা থেকে আমরা কি ঘুষ দিয়ে করিয়েছি? আমরা কি আমাদের লবির গ্রুপ লাগিয়েছে যে আমরা জানি সিরিয়া এবং বাংলাদেশের বিতর্ক হয়েছিল প্রচুর, হ্যাঁ, এবং আমরা কি ওদেরকে কোনো লবি গ্রুপ এসে ভাই তোমরা আমার জন্য একটু লবি করো? নাথিং। আমাদেরকে ওরা সিলেক্ট করেছে, করে আমাকে এবং স্যারকে জানাচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশকে এবার করছি, তো আপনাদের প্রফেসর ইউনূসের সাথে আমরা একটা সাক্ষাৎকার নিব। তখন এসে ওরা বলছে। তো আপনি এইটা তো এমনি দেয় না। এবং আপনি দেখেন এখন ওয়েস্টার্ন পেপারগুলো বাংলাদেশকে নিয়ে যে রিপোর্ট সবই ভালো, কিছু কিছু ইন্ডিয়ান প্রোপাগান্ডা আছে, বাট ওভারঅল বাংলাদেশ গ্লোবাল ম্যাপে আবার ফিরে এসছে। এটা খুনি হাসিনার দেশ না, এটা জনগণের দেশ, এটা একটা স্টুডেন্ট রেভলিউশনারিদের দেশ, এবং এটার ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এর দেশ, যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি, যেটা এমন একটা সাস্টেনেবল এবং ডিউরেবল একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, যেটা আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি পুতি, আমাদের জেনারেশন আফটার জেনারেশন যাতে এইটার বেনিফিটটা পান। শফিকুল আলম, সরকারের সাফল্যের ব্যাপারে নির্মোহভাবে যদি কেউ বলে তাহলে এভাবে বলেন যে নানান জায়গায় রাষ্ট্রযন্ত্রের যে অচলাবস্থা বা যেভাবে তছনছ করে গিয়েছে, সেই তুলনায় সরকার এই দেশটাকে রাইট ট্র্যাকে নিয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় দিক হলো এটা ঐক্যর ইউনূস, যেটা আমরা বলছিলেন বারবার, প্রফেসর ইউনূস ঐক্যের প্রতীক, এবং এই ঐক্যের প্রতীক এই সময় সবচেয়ে বেশি দরকার ছিল। এটা হলো একটা পজিটিভ দিক যারা আপনাদের সম্পর্কে বলেন বা আমরা বলি। আর নেগেটিভ দিক সম্পর্কে আমরা যেটা বলি, সবসময় অনেকে বলে থাকেন, সেটি হলো এই সরকারকে যতটুকু অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল তত অ্যাক্টিভ না। এবং কেউ কেউ যারা আপনাদেরকে খুব ভালোবাসে তারা বলে এটা ভদ্রলোকের সরকার, তো তাই অ্যাগ্রেসিভ না। কিন্তু কেউ কেউ প্রত্যাশা করে যে সরকারটি কোনো কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হওয়া প্রয়োজন। না, আমি এই জায়গাটা নিচ্ছি না। এই জন্য নিচ্ছি না যে আমরা অ্যাগ্রেসিভ না, এটা আপনি কি কোন, এটা তো একটা বেঞ্চমার্ক, এটা টুল দিয়ে তো আপনি বলবেন যে আমরা অ্যাগ্রেসিভ না। এখন যেটা হয় কি, আগের গভর্নমেন্টের সময় আপনি যদি দেখেন যে ল অ্যান্ড অর্ডারের একটা ঘটনা ঘটলে, ধরেন একটা জঙ্গিকে অ্যারেস্ট করলো, হ্যাঁ জঙ্গি তো না, অনেক ক্ষেত্রে বানানো জঙ্গি অ্যারেস্ট করে ওই জঙ্গিকে নিয়ে ফার্স্টে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিচ্ছেন, একটু পরে স্টেট মিনিস্টার বক্তব্য দিচ্ছেন, ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন, পুলিশের চিফ বক্তব্য দিচ্ছেন, র্যাবের চিফ বক্তব্য দিচ্ছেন, তারপরে আমাদের জঙ্গি নাটকের গুরু মনিরুল ইসলাম বক্তব্য দিচ্ছেন।
এই যে পুরোটা এবং টিভিতে বারবার দিচ্ছে, তার ফলে হচ্ছে কি মানুষের মধ্যে একটা পারসেপশন হচ্ছে ওনারা অনেক কাজ করছেন, অনেক অ্যাগ্রেসিভ হচ্ছেন। আমাদেরও স্টাইলটা হচ্ছে যে ভাই কাজটা করি, আপনারা টের পাবেন, আমরা কাজ করছি এবং আপনারা টের পাচ্ছেন। আপনারা কোনো ধরনের কোনো এখানে কেউ বড়াই করে বলছে না যে না আমি এই কাজটা করেছি, এটা কেন হচ্ছে না। হ্যাঁ, এই যে আজকে ধরেন বিটিভি নিউজ ওপেন হলো, এটা কি আমরা ঢাকঢোল ধরে সবাই বাংলাদেশে জানাচ্ছি? অথচ এটা কতটা ভাইটাল। বাংলাদেশের সমস্ত জনগণের যদি কথা বলতে হয় নিউজে, আপনি প্রাইভেট টিভিগুলোকেও তো তার ইন্টারেস্টের কথা বলে, অনেক সময় ক্ষুদ্র জনগোষ্ঠীর কথা বলে না, বা একটা বাংলাদেশের রুরাল পিপলের কথা বলে না, একটা রিয়াল একটা কি যে গ্রাম অঞ্চলে যে কাহিনীগুলো হয় বা যে নিউজগুলো তৈরি হয় সেগুলো আসে না। অনেকটা নগর কেন্দ্রিক এবং 2-3টা নিউজ কেন্দ্রিক। তো সেই জায়গায় আমাদের তো একটা পাবলিক ব্রডকাস্ট আর আমরা একটা বিটিভি নিউজ আজকে চালু হলো, তা আমরা কি এটা কি ঢাকঢোল পিটিয়ে বলছি? তা আমাদের কাজগুলোই এরকম। আমি বলবো যে গত 5 মাসে আমরা প্রচুর, আপনি একটা আমাদের যে বিডার যে চিফ, হ্যাঁ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, হিজ এ ইয়াং ম্যান, একদম 40-এর কোঠায় তার বয়স। তাকে প্রফেসর ইউনুস নিয়ে আসছেন সিঙ্গাপুরের একটা মাল্টিন্যাশনাল ব্যাংক থেকে। সে এসে 1 মাসের মধ্যে সে 250 সিইওর সাথে মিটিং করেছে। সে এসে অনেক, আপনি যে কোরিয়ান ইপিজিটিতে ল্যান্ডের ঝামেলা ছিল, কোরিয়ান ইপিজিতে এটার কারণে অনেক ইনভেস্টমেন্ট, এবং উনি এসে তাড়াতাড়ি কত দ্রুত আমাদের এই রিফর্মগুলো করা যায়। উনি নিজে কিন্তু মিডিয়াতে কোনো আসছেন না, এগুলো ফলো করে বলছেন না, কিন্তু কাজটা হচ্ছে কিন্তু উনি কাজও করছেন। এবং উনি কি এই সবাই সিইওদেরকে নিয়ে বসতেছেন এবং সিইওদেরকে নিয়ে উনি প্রতি মাসে আমরা কি কি করছি এটার একটা একদম অনলাইনে এসে উনি, আমাদের স্পেশাল অনবয় আছেন লুৎফে সিদ্দিকী, তারা জানাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। এনভায়রনমেন্ট নিয়ে কি অ্যামেজিং কাজ করছেন রিজওয়ানা হাসান। আমরা এই যে ডিজিটাল সাইবার সিকিউরিটি একটা আমরা স্ক্র্যাপ করেছি, আমরা কি খুব ঢালাও করে বলতেছি, আমরা মাইক নিয়ে বলছি এই দেখো আমরা এই কাজটা, এটা না, আমরা আমাদের কাজগুলো করছি এবং এই কাজগুলোর আরও আমরা এই যে 2025টা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের যে আনফিনিশ কাজ আছে, আমরা যে রিফর্মের যে একটা কাজ নিচ্ছি, রাষ্ট্র মেরামতের যে বড় কাজ আমরা নিচ্ছি, ইনশাল্লাহ এই বছরটা এগুলো হবে। তো সম্ভবত আজকে আপনারা একটা কঠোর বার্তা এক জায়গায় দিয়েছেন, সেটি হলো এই জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে, যারা আন্দোলন করছিল এবং তাদের নীতিমালা না মেনে একজন আন্দোলন করছে। অবশ্যই এটা তো আমরা এইগুলো ব্যাপারে কোনো ছাড় নাই। এই সমস্ত খবরের পেছনে যে খবরটা সেটিও নিশ্চয়ই আপনারা জানেন, আমরা মিডিয়া কর্মী হিসেবে কিছুটা জানি, এবং আমরা প্রত্যাশা করছিলাম যে এই ঘোষণাটা আরো একটু আগে আসলে ভালো হতো। না, আমাদের একটা জিনিস কি, এই গভর্নমেন্ট কনসালটেশনে বিশ্বাস করে, জেনে নেই, সবার সাথে কথা বলতে বিশ্বাস করে। আমরা একটু জেনে নেই, আমরা কথা বলতে চাই, আমরা দেখি যে আপনার সাথে আমাদের একটা কনসেনসাস আসে কিনা, আপনি যেটা চাচ্ছেন সেটা আসলে কতটুকু লেজিটিমেট। আমি তো আপনার কথাটা শুনবো ফার্স্টে, আপনি একটা ডিমান্ড করেছেন, আমার তো এটা শুনতে হবে, ঠিক না? তো আমরা সেই জায়গাটায় আপনার শুনছি, শোনার পরে আমি দেখছি যে আমি কতটুকু নিতে পারি। তারপরে যদি দেখি যে না, তার পুরো ডিমান্ডটাই ইললজিক্যাল, বা তার পুরো ডিমান্ডটাই হচ্ছে যে আমাকে, আমার গভর্নমেন্টকে একটা বিপদে ফেলার একটা ধান্দায় ইয়েছে, তো অবশ্যই তাহলে সে বিষয়ে তো আমরা ব্যবস্থা নিবই। আমরা লক্ষ্য করেছি যে আপনারা সব বিষয়েই এই কারণে সম্ভবত জনগণের একটা প্রত্যাশা যেটা ছিল যে আমি শুরুতে যেটা বলছিলাম অ্যাক্টিভ হওয়া, আপনারা অ্যাক্টিভ হন একটু পরে হন, কিন্তু জেনে নেওয়ার কারণে না। অ্যাক্টিভ হয় কি, আপনি যখন ধরেন এই যে আশুলিয়াতে প্রচুর প্রোটেস্ট হলো, হ্যাঁ, একদিন বোধহয় একটা আনফর্চুনেট কারণে ওরা একটা ওয়ার্কার মারাও গেছে, বাট এই যে প্রোটেস্ট হলো, আগের গভর্নমেন্ট কি করতো সেক্ষেত্রে? আগের গভর্নমেন্ট করতো যে যারা যারা লিডার ছিল সবাইকে অ্যারেস্ট করে ফেলতো, তারপরে গুলি মারতো নির্বিচারে, তারপরে টিয়ার গ্যাস, রাবার বুলেট অজস্র মারতো, ফ্যামিলিদের চাপ দিত, 5-6 হাজারকে, এবং কাউকে কাউকে গুমও করে ফেলতো। ফলে হয়তো কি একটা ভয়ের একটা পরিবেশ হতো, এরা ঠান্ডা হয়ে যেত। এখন আমরা তো সেই ট্যাকটিক্সে যেতে পারি না। আপনি বলতেছেন আমরা অ্যাগ্রেসিভ না, কারণ আমরা হচ্ছে যে সবার সাথে কথা শুনতে চাই। অনেকে তো সত্যি তার লেজিটিমেট, তো তার গ্রাইভেন্স আছে, তো আপনি তো এটাকে বাদ দিতে পারবেন না। আপনি কিছু কিছু টিচার এত কম বেতন পান, আমি অবাক হই, এত কম পান, তো চিন্তাই করা যায় না। আপনি বছরের পর বছর আপনি চোরতন্ত্র করছেন, আপনি লন্ডনে বাড়ি করছেন, এইখানে বাড়ি করছেন, কিন্তু আপনি আপনার একটা গ্রামের স্কুলের টিচারকে বেতন দিচ্ছেন একদম নগণ্য বেতন, তাতে দিয়ে তার সংসার চলে।
এখন তার কথা তো আমার শুনতে হবে। এই শোনার জায়গাটা আমরা বন্ধ করতে চাই না, এই শোনার জায়গাটা আমরা শুনছি, যারাই আসতেছেন তারকেই সাথেই আমরা বসছি। এর ফলে হয়তো সবাই ভাবতেছেন যে না আমরা বুঝি অনেক বেশি অ্যাকোমোডেটিভ বা অনেক বেশি ছাড় দিচ্ছি বা অনেক বেশি মাইল্ড, বাট আমরা আমাদের জায়গায় স্থিরে, আমরা খুবই, আমাদের লক্ষ্যটা খুবই স্থির, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। আমরা মিডিয়া নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কারণ আপনি নিজে মিডিয়ার মানুষ, সারা জীবন এই কাজটি করেছেন এবং সম্ভবত এখনো সেই কাজটি করছেন, একটু অন্য ফর্মে। মিডিয়াতে কিন্তু ওই সুরটা কিন্তু এখনো অনুপস্থিত। সেটি হলো যে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, এটা যে লক্ষ্যকে সামনে নিয়ে ঘটেছে এবং কেন ঘটেছে, সেই বয়ানগুলো মিডিয়ার মধ্যে কিন্তু আমরা কম খুঁজে পাচ্ছি স্টিল নাও। আপনি দেখবেন, যদি একটু সূক্ষ্মভাবে দেখেন, তাদের নিউজ এডিটিং যেটা হচ্ছে এবং যেভাবে নিউজ পরিবেশনা করা হচ্ছে, কিছু ফাঁক ফোকর থেকেই যাচ্ছে। এর মানে হলো এই মিডিয়া হাউসগুলোতে যারা কাজ করছেন তারা কিন্তু সেই চেতনার ধারকে রয়েছেন। আপনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এদের কারোর মধ্যে কোনো রিগ্রেট নেই এবং সেটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমাদের এই বিষয়ে আসলে ইন্ডিভিজুয়াল টিভি স্টেশন বা একটা নিউজ পেপার বা নিউজ ওয়েবসাইট কি করবে সেগুলো আসলে আমরা ডিকটেট করতে চাই না, এটা তার ইন্ডিপেন্ডেন্সের উপরে। এখন কথা হচ্ছে আপনি কতটা পিপল ওরিয়েন্টেড থাকবেন সেটা তো আপনার বিষয় না। আপনি যদি মনে করেন যে না আমি পিপল ওরিয়েন্টেড থাকবো না, আমি অন্যান্য বিষয় নিয়ে করব, এটা তো আপনি ইম্পোজ করতে পারেন না, আমি তো ইম্পোজ করে দিতে পারি, এটা ফ্রিডম অফ প্রেসের সাথে এটা যায় না। আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের জুলাই যে মহৎ একটা অভূতপূর্ব, পৃথিবীর ইতিহাসে একটা খুব রেয়ার একটা আন্দোলন হলো, সেটাকে অনেক সবাই ধারণ করবেন। কারণ কেউ যদি ধারণ না করতে হয়, আমরা তো আর ইম্পোজ করতে পারি না। এটা আমার মনে হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তার পিপলের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেটাই। অ্যাক্রেডিটেশন কার্ড যেটা সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশপত্র যেটা দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং আসলে সম্ভবত এখন আলোচনা হচ্ছে সেটি হলো আপনারা এবার বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আগে যে সিদ্ধান্ত ছিল ভুল ছিল। ভুলটা এরকম কিছু নাম দিয়ে দিতেন যে এদেরকে বাতিল করা হলো, কিন্তু এই হাজার হাজার এই যে কার্ড বিতরণ করা হয়েছিল এর মধ্যে কিন্তু অনেক বিপজ্জনক লোক এই কার্ড অধিকারী ছিল। সচিবালয় যদি খুব বেশি কার্ডধারী সাংবাদিকের দরকার পড়ে, খুব খুব বেশি, সর্বোচ্চ 500 সব মিলিয়ে, মানে সিনিয়র সাংবাদিকদের কার্ড সহ আমি বলছি, আর সচিবালয় যারা কাভার করেন তার জন্য সর্বোচ্চ 150, এরকম একটা হিসাব রয়েছে। সেখানে যদি 7,000-এর বেশি কার্ড থেকে থাকে সেটা তো ভয়াবহ ব্যাপার। এখন নতুন কার্ড দেওয়ার আপনার সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন এই বিষয়ে কিন্তু বিতর্ক একটু কমেছে। তো আপনার সব কার্ড বাতিল হবে এবং নতুন করে কার্ড দেওয়া হবে। আগে এই সিদ্ধান্তটা কেন আসলো যে কিছু কিছু লোকের কার্ড বাতিল করে দেওয়া? আমাদের এই পুরো জিনিসটা আমরা প্রথমত তো আপনি দেখেছেন সচিবালয়ে একটা বড় আগুন লাগলো, তো সেই আগুনের কারণে আমরা সচিবালয়ে হচ্ছে বাংলাদেশের স্টেট প্রোটোকলে সেটা হচ্ছে একটা মোস্ট প্রোটেক্টেড এরিয়া। তো সেই জায়গায় মোস্ট প্রোটেক্টেড এরিয়াতে আমরা কাকে প্রবেশ করাবো কি করাবো না সেটা আমাদের একটা দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এটা আমরা দেখছি, একই সাথে আবার এটাও ইনশিওর করছি যে আমরা সচিবালয়ে যে ডিসিশন নিচ্ছি এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন বা বাংলাদেশের জনগণের হয়ে আমরা যে ডিসিশন, এটা তো সাংবাদিকদের জানাতে হবে। আমাদের জানানোটা হচ্ছে একদম ম্যান্ডেটরি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো ফলে ফ্রি ফ্লো অফ ইনফরমেশনটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। তো আমরা এই জন্য যেটা করেছি যে সেটা হচ্ছে যে অবশ্যই প্রথমে একটা আমরা রেস্ট্রিক্ট করার পরে আমরা এখন সিরিজ আকারে সবার সাথে, আমরা বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের লিডারদের সাথে কথা বলেছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির
লিডারদের সাথে কথা বলেছি, সচিবালয়ে জার্নালিস্ট যে অ্যাসোসিয়েশন তাদের লিডারদের সাথে কথা বলেছি, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টদের সাথে সবাইকে বলেছি যে আমরা একটা এফিশিয়েন্ট জার্নালিস্ট ফ্রেন্ডলি অ্যাক্রিডিটেশন কার্ড সিস্টেম আমরা তৈরি করতে চাই, আমরা আপনাদের সাহায্য চাই, আপনারা আমাদেরকে জানান। আমরা এই থার্সডের মধ্যে, বৃহস্পতিবারের মধ্যে আমরা তাদের কাছ থেকে আমরা লিখিত মতামতটা আমরা চেয়েছি, তারা একটা দিলে যেটা হবে যে আমরা একটা এফিশিয়েন্ট একটা সিস্টেম, এমন একটা সিস্টেম যাতে আমার ফ্রি ফ্লো অফ ইনফরমেশনে কোনো ধরনের বাধা না হয়, অ্যাট দ্য সেম টাইম যে জার্নালিস্ট তার জার্নালিজম করতে চাচ্ছেন, সরকারি একটা অফিসে অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেও যেন বাধাগ্রস্ত না হয়, মানে জার্নালিজমের জন্য কোনো ধরনের কোনো কার্ভ, কোনো ব্যারিয়ার না তৈরি হয়। আর আমি কয়টা কার্ড দিলে ঠিক হবে আর কয়টা কার্ড দিলে ঠিক হবে না সেই ডিবেটে আমি যাবই না। বাট আমাদের লক্ষ্য হচ্ছে যে কেউ যত না বলে যে না আমি এই রিপোর্টের জন্য সচিবালয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি কোনো অ্যাক্সেস পাচ্ছি না, এইটা যেন আমরা না শুনি। আমরা চাই সবাই ইকুয়াল অপরচুনিটি পাক। অ্যাক্রিডিটেশন কার্ড বাংলাদেশের সাংবাদিকরা যারা এই সচিবালয়ের প্রবেশে, আবার সবাইকে, সব জার্নালিস্ট যারাই সাংবাদিক হবেন তারাই যাতে এক ধরনের স্বীকৃতি পান, সেই ধরনের আমরা একটা সিস্টেমে যেতে চাচ্ছি যেখানে সবার ইন্টারেস্টেড প্রোটেক্ট হবে। কোনো নিউজ পেপার এসে বলবে না যে না তুমি আমাকে আনডিউলি ট্রিট করছো বা আমার সাথে তুমি বৈরী ব্যবহার করছো, সেটা যেন কেউ না বলতে পারে। সেটা বড় নিউজ পেপারে হোক আর ছোট নিউজ পেপার হোক, বড় টিভি স্টেশন বা ছোটো বা একটা ছোট একদম ছোট একজনের যে অনলাইন আউটলেট, সেও যেন ফিল না করে তার কাজে হ্যাম্পার করছি বা তার ফ্রি ফ্লো অফ ইনফরমেশন আমরা বাধা হয়ে দাঁড়িয়েছে। যে গতকালও আমরা 200 জনকে আমরা অ্যাক্সেস দিয়েছি, সামনে আরও এটা আমরা গ্র্যাজুয়ালি বাড়াবো। এই কার্ড বিতরণের পেছনে আমলাদের একটি অংশ জড়িত এবং সেটা টাকার বিনিময় করেছে, এটা স্পষ্ট, এটা ছিল। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে সমস্ত পত্রিকা আন্ডারগ্রাউন্ড, যারা সাংবাদিকতার ধারের কাছে নেই, এক ধরনের ব্ল্যাকমেলিংয়ের উপরে চলে, এটা আমরা রিভিজিট করছি, দেখি আমরা কতটা এফিশিয়েন্টলি আমরা দিতে পারি এবং যেই এমনভাবে দিব যেখানে কোনো করাপশন বা কোনো ম্যানিপুলেশনের কোনো সুযোগ না হয়। আপনারা দেখবেন, আপনারা এটাকে অবশ্যই অবজার্ভ করে আপনারা আমাদেরকে জানাবেন যে আমরা ঠিক পথে আছি কিনা। আমরা এই জন্যই সবার কাছে মতামত চাচ্ছি যে আপনারা আমাদেরকে ভালোভাবে মতামত দেন যাতে আমরা এফিশিয়েন্টলি এই কাজটা করতে পারি। যেই পত্রিকাই হোক তারা যেন তাদের জার্নালিস্টদেরকে যেন ইন্টারেস্টটা প্রোটেক্ট করেন। আমরা কিছু কিছু পত্রিকা দেখি, নাম সর্বস্ব পত্রিকা, তারা এসে তাদের জার্নালিস্টদের ভালো পেমেন্টও করেন না এবং এক ধরনের ডিএফপির মাধ্যমে তারা তাদের সার্কুলেশনকে ম্যানিপুলেট করতে চান এবং বলতে চান যে তাদের প্রচুর সার্কুলেশন, কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই এটা জানি যে তাদের আসলে সার্কুলেশন নাই বা সেরকম। কিন্তু ওই বিষয়টি কিন্তু এখনো সুরাও হয়নি। না, আমরা এটা চেষ্টা করছি। এই জায়গাগুলো আসলে কি ডিপ রুটেড কিছু সমস্যা আছে, সেই জায়গাটা হঠাৎ করে আপনি ইচ্ছা করলে এটা হয়। আমরা এটা একটা পুরো জিনিসটা একটা রেগুলেশনের মধ্যে আনতে চাচ্ছি যাতে কেউ ফিল না করেন যে তার প্রতি অন্যায় করা আছে। ইভেন যেটা নাম সর্বস্ব পত্রিকাও যেন মনে করেন যে তার যেটুক ডিও অনার সে উনি এটা পাচ্ছেন। কিন্তু যেটা হয় কি, আন্ডারগ্রাউন্ড পত্রিকা যেটা বললেন বা যে নাম সর্বস্ব, এদের একটা বড় অংশ আমরা দেখতেছি যে কন্টেন্ট চুরি করে। এই জায়গাটা আমি আজকেও এটা নিয়ে লিখেছি। আমি বারবার বলতেছি যে কন্টেন্ট হচ্ছে কিং। আমরা এই কন্টেন্টের জন্য বড় বড় নিউজ পেপার প্রচুর ইনভেস্ট করে, বড় বড় টিভি স্টেশন, বড় বড় ওয়েবসাইট প্রচুর ইনভেস্ট করে। এখন তার যে সে একটা জার্নালিস্ট রাখে অনেক টাকা দিয়ে, তার এই কন্টেন্টটা এসে দেখা গেলো একটা বিষয় নিয়ে সে অনেক দিন হাসিনার গুমে হাসিনার ইনভলভমেন্ট নিয়ে সে 1 মাস একটা অনেক ডেটা, অনেক এভিডেন্স সংগ্রহ করে একটা রিপোর্ট করলো। ওইটা করার পরে দেখা যায় যে নাম সর্বস্ব ওয়েবসাইট ওইটা 1 মিনিটে ওইটা চুরি করে দিয়ে দিচ্ছে। আমরা চাচ্ছি যে যেই অরিজিনাল কন্টেন্ট যারাই তৈরি করবে, সেটা টেক্সট হোক, ফটো হোক, ভিডিও হোক, তাকে আমরা প্রোটেকশন দিব। তার প্রোটেকশনটা খুব জরুরি, বিকজ ওইটার উপর একটা ভ্যালু তৈরি হয়। একটা ভ্যালু হলে হয় কি, যে জার্নালিস্টটা এটা তৈরি করলেন সেও তার কাজের একটা মূল্য পান। আমরা দেখছি যে আপনি একটা রিপোর্ট করলেন, আজকে একটা ধরেন এই সচিবালয়ে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে জনপ্রশাসন,
এটা একটা নিউজ পেপার ব্রেক করার সাথে সাথে ধরেন 300 ওয়েবসাইট সাথে সাথে এটা চুরি করে তার নামে চালিয়ে দিচ্ছে। এই জিনিসটা যাতে না হয়, আমরা এই জায়গাটা তাহলে হবে কি, আমরা জার্নালিজমটাকে এক্সপেন্সিভ করতে চাই। আপনি চুরি করে জার্নালিজম করা যাবে না। আপনার জার্নালিজম করতে হলে আপনাকে জার্নালিজমকে যা ভালো জার্নালিস্ট হায়ার করে তাকে ভালো বেতন দিয়ে যেন আপনি জার্নালিজম, নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, নিজস্ব কন্টেন্ট থাকে, আপনি চুরির উপরে কোনো ধরনের কোনো যেন না থাকে। তো সেই জায়গাটা আমরা তৈরি করি। আমরা এই জন্য আমি যেমন পার্সোনালি মনে করি যে এই জায়গাটায় এডিটর্স কাউন্সিল, নোয়াব, আমাদের জার্নালিস্ট ইউনিয়নগুলো খুব সিরিয়াসলি এটা নিয়ে ভাবা উচিত। এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের ইয়াং একটা যে জার্নালিস্ট, সে যে জব মার্কেটে আসছে তার ইন্টারেস্টটা প্রোটেক্টেড হবে কিনা। তো আপনি কোনো নিউজ পেপার যদি দেখেন যে আমি চুরি করে অনেকগুলো কন্টেন্ট নিতে পারছি, তাহলে তো সে একটা জার্নালিস্টকে হায়ার করবে না টাকা দিয়ে। তাহলে কি একটা জার্নালিস্টের মার্কেট মূল্য এই চুরির কারণে কমে আসতেছে। শফিকুল আলম, আপনি কিন্তু মৌলিক বিষয়ে প্রশ্ন উঠিয়েছেন, এবং আমরা যারা মিডিয়া কর্মী আমরা এতটুকু বুঝতে পারছি, যদি আপনারা এই পদক্ষেপটা নিতে যান তাহলে যেটা হবে সেটি হলো যে এই যে আন্ডারগ্রাউন্ডের কথা বলছি আমরা, নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের কথা বলছি, এটা কিন্তু এমনিই অবদমিত হয়ে যাবে। আপনাদের কিছু করতে হবে না বা কারো কিছু করতে হবে না, এই কন্টেন্টের ব্যাপারে যদি আপনারা করা হন। না, এই কন্টেন্টটা শুধু আমি একা পারবো না, এটার জন্য আমাদের বড় বড় যারা মিডিয়া হাউস আছে সবাই আমাদের, ইভেন আমার এএফপিতে আমি ছিলাম, একটা বিদেশি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি, ওরা একটা সফটওয়্যারই ডেভেলপ করছিল দেখার জন্য যে কে ওদের কন্টেন্ট চুরি করছে। বাংলাদেশের যারা জার্নালিজম করবেন তাদের জন্য আমরা ওয়েজের এক ধরনের প্রোটেকশন হয়, অনেক কম বেতন দেওয়া হয়, 5,000 টাকা অনেকে পান, 10,000 টাকা পান। একটা গার্মেন্টসের একটা ওয়ার্কার, এমনকি আপনি নিশ্চয়ই জানেন যে থেকেও উনি কম বেতনই পান না, শুধু কার্ডটা হাতে ধরে দেওয়া। তাহলে এটা তো অগ্রহণযোগ্য, এটা অ্যাকসেপ্টেবল না, এটা কোনো এর মধ্যে কোনো হিউম্যানিটি নাই। আপনি তাকে কার্ড ধরিয়ে দিয়ে তাকে আপনি চাঁদাবাজি করতে বলছেন, অথচ আপনি ঢাকায় সুশীল সমাজের আপনি খুব বড় বড় কেউ একটা হয়েছেন। এগুলো তো সত্যি আনঅ্যাকসেপ্টেবল। এই লোকগুলোর চেহারা উন্মোচিত করা উচিত যে না, ওনারা এই কাজগুলো করছেন। তো আমরা আশা করি যে আমরা একটা এই জায়গাটায় নিতে পারবো। এই জায়গাটায় সিরিয়াস রিফর্ম দরকার। আমাদের জার্নালিস্ট ভাই বোনরা, বিশেষ করে ইয়াং জার্নালিস্টরা যাতে প্রোটেক্টেড হন, বা তাদের একটা বেসিক মিনিমাম ওয়েজের নিচে যেন কোনো পেমেন্ট তাদের না হয়। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।